তায় নম, জয় গোপালায় নম, জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণের সকল দর্শককে অনেক অনেক স্বাগত আরো একটি নতুন পর্বে। দেখুন, প্রত্যেকটা শুভক্ষণের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। সেরকমই একটা গুরুত্বপূর্ণ শুভক্ষণ বা শুভ তিথি আবার কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে বা তার আগমন ঘটতে চলেছে। এবং এই যে শুভক্ষণগুলো, তার কিন্তু গুরুত্ব এবং তার অপরিমেয়তা কিন্তু আমাদের জীবনে যথেষ্ট পরিমাণে, সেটা কিন্তু তার বলার আর অপেক্ষা রাখে না। এটা আমার যারা দর্শক রয়েছেন তারা যথেষ্ট পরিমাণে অনুধাবন করতে পারেন। এবং দেখুন, এই যে শুভক্ষণ এবং শুভ তিথি, তার যে গুরুত্ব এবং সেগুলোকে সঠিকভাবে জীবনে যদি সঠিক পর্যায়ক্রমিকভাবে ব্যবহার করা যায়, সেটা কিন্তু আমরা আমাদের জীবনে প্রসপ্যারিটি, আমাদের জীবনের যে ঐকান্তিকতা, আমাদের জীবনের যে সম্পূর্ণতা, তা কিন্তু এখান থেকে আমরা অর্জন করতে পারি। এবং এই শুধুমাত্র এই যে শুভক্ষণ বললে এটাকে শুধুমাত্র, বা শুভ তিথি বললে শুধুমাত্র এটাকে খুব কম বলা হয়। এবারে যে গুরুত্বপূর্ণ শুভক্ষণ বা শুভ তিথি, এটা শুধুমাত্র শুভক্ষণ বা শুভ তিথি কিন্তু নয়, এর সঙ্গে সঙ্গে এটাকে বলা যায় এক মহাযোগ। অর্থাৎ তন্ত্রের যে প্রণেতা অর্থাৎ মহাশিবের অর্থাৎ মহাদেবের কিন্তু যে শিবরাত্রি, এই শিবরাত্রির মহাযোগ কিন্তু আসতে চলেছে। এবং এই শিবরাত্রির যে মহাযোগ, এই মহাযোগে বা এই যে বিশেষ তিথি, এই মহাতিথিতে কিন্তু যে কোনো ধরনের সকল রকমের সমস্যার সমাধানের পথ কিন্তু এখানে সঠিকভাবে পাওয়া যায়। এবং প্রতি বছর যেরকম আপনাদের জন্য শিবরাত্রি সংক্রান্ত প্রোগ্রাম অনুষ্ঠান উপস্থাপিত করা হয়, ঠিক একই রকম ভাবে এবছরও কিন্তু থাকছে। একই রকম ভাবে, তার অন্যথা হচ্ছে না। আজকের পর্ব শিবরাত্রির কেন্দ্রিক, অর্থাৎ আপনারা শিবরাত্রির সময় কি করলে তার থেকে বেশি পরিমাণে শুভত্ব লাভ করতে পারেন, সেই নিয়েই থাকবে আমাদের আজকে আলোচনা। আমরা এগিয়ে নিয়ে যাব। দেখুন, তন্ত্রের যিনি প্রণেতা অর্থাৎ শিবের যে তন্ত্র, তার যে উক্তি, তা থেকেই কিন্তু এখানে প্রথম কিন্তু তন্ত্রের যে 64টি তন্ত্রের কথা বলা হয়েছে, তার কিন্তু এখান থেকে উদ্গাতা হয়েছে। অর্থাৎ এখান থেকে তার সৃষ্টি। এবং মা পার্বতী এবং মহাদেবের শিবের কিন্তু এখানে যে মিলন সময়, মিলন স্থল, সেই যে গুরুত্বপূর্ণ তিথি, তা হলো কিন্তু এই শিবরাত্রি। এবং এই শিবরাত্রির তিথি এমন একটা গুরুত্বপূর্ণ তিথি, এবং তার সঙ্গে চতুর্দশী, শিবরাত্রির চতুর্দশী যুক্ত অমাবস্যা তিথি, এর যে অপরিমেয়তা এবং তার যে গুরুত্ব, সেটা কিন্তু আমাদের যারা বিশেষভাবে এই সমস্ত কাজ আমরা করি, তাদের ক্ষেত্রে কিন্তু তারা জানে এর প্রয়োজনীয়তা কোথায় এবং তাকে কিভাবে ব্যবহার করতে হয়। তার কারণ দেখুন, জীবনে বিশেষ বিশেষ মুহূর্তকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, তা কিন্তু আমরা কিন্তু সঠিকভাবে কিন্তু তাকে নিরীক্ষণভাবে আমরা আমাদের জীবনকে ইউটিলাইজ করতে পারি। দেখুন, মা শারদা কথা অনুযায়ী কি, যা হয় না কপাল গুণে, তা হয় ক্ষণের গুণে। অর্থাৎ এটা হচ্ছে মা শারদার কথা। অর্থাৎ তিনি কিন্তু এই ক্ষণ বা সময় বা মুহূর্তকে কতটা পরিমাণ গুরুত্ব দিয়েছেন দেখুন। সুতরাং এই যে জায়গাটা, এই জায়গাটা আমাদের অনুধাবন করতে হবে, এবং সেই অনুধাবন করে আমাদের জীবনকে সঠিক পর্যায়ে, সঠিক পর্যায়ক্রমিক ভাবে জীবনকে এগিয়ে নিয়ে চলতে হবে। দেখুন, 2025 সালে সৌভাগ্য দর্পণের যে রেজলিউশন ছিল, যে আমাদেরকে সঠিক পরিক্রমার মাধ্যমে এবং সঠিক পথের মাধ্যমে আমাদের যে জায়গাগুলো, যে গোল অর্থাৎ যে আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যকে এবছরে আমাদেরকে অ্যাচিভ করতেই হবে। এবং সেই নির্দিষ্ট পথে এগিয়ে চলবার জন্য আমাদেরকে সঠিক একটা পথে এগোতে হবে, এবং তার একটা প্রপার এক্সিকিউশন অফ প্ল্যানিং দরকার। এবং সেই প্ল্যানিং এর সঙ্গে সঙ্গে জ্যোতিষকে যদি আমরা আমাদের জীবনের সঙ্গে এক্সিকিউট করতে পারি, অর্থাৎ জ্যোতিষকে শুধুমাত্র একটা প্রেডিকশন নয়, যেটা আমি আমার অনুষ্ঠানে বারবার ধরে বলার চেষ্টা করি, শুধুমাত্র একটা প্রেডিকশনের জায়গা আটকে না রেখে জ্যোতিষকে যদি জীবনের সঙ্গে, তাকে যদি একটা গাইডলাইন এবং জীবনের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে যুক্ত করে ফেলতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যাগুলোকে আপনি সমাধান করে ফেলতে পারছেন, এবং আপনি আপনার সফলতা, আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আপনার যে কাঙ্ক্ষিত রিচ করার যে জায়গা, এসব সেই গোল অফ ডেস্টিনেশন, সেটাতে আপনি কিন্তু সহজে পৌঁছতে পারছেন এবং সঠিক পথে আপনি এগিয়ে যেতে পারছেন। আজকে আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমরা আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার। আমি বারাসাত থেকে বলছি। আমি একটু নিজের বিষয়ে কথা বলবো। আপনার নামটা যদি বলেন। হ্যাঁ, সঞ্চিতা দাস। সঞ্চিতা দেবী, আপনার জন্ম তারিখ? 29শে নভেম্বর 1991 সাল। 29/11/1991, তাই তো? হ্যাঁ। জন্ম সময়? সময়টা হচ্ছে দুপুর 2:15। 2:15 PM। জন্মস্থান? বারাসাত। আপনি এখন ফোনও করছেন বারাসাত থেকে, তাই তো? হ্যাঁ। কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন? অনেকদিন
অনেকদিন ধরে দেখি, খুব ভালো লাগে আপনার এই বোঝানোর পদ্ধতি বলুন, সেগুলো ফোন পাওয়া যায় না, মানে আপনার উপায় গুলো মানে খুব সহজ এবং সরলভাবে করাও যায়। কোনো উপচার কি কখনো করেছেন? হ্যাঁ, উপাচার করেছি, আপনার ওই মৌরিনী একটা উপাচার ছিল, সেটা করেছি আর কি। তাতে কি কি মনে হয়েছে, কাজ হয়েছে? হ্যাঁ, মনে হয়েছে যে কিছুটা হলেও মানে আমি আমার হয়েছে আর কি। তার মানে শাস্ত্রীয় উপাচার করে সেখান থেকে ফল পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়, সেটা যদি করা যায় পাওয়া যায়। আচ্ছা, সঞ্চিতা দেবী, আপনার এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া গেছে রেবতী নক্ষত্রে, অর্থাৎ এখানে মীন লগ্ন, এবং এই যে মীন লগ্নের বর্তমান সময় দ্বাদশ স্থানে কিন্তু শনি অবস্থান করছে, দ্বাদশপতি দ্বাদশে অবস্থান করছে, কারণ বর্তমান সময়টাতে কিন্তু শারীরিক জায়গাটা নিয়ে একটু ডিস্টারবেন্সের কিন্তু জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে যা পাওয়া যাচ্ছে, এখানে চন্দ্র পাওয়া যাচ্ছে এখানে সিংহ রাশিতে, এবং বৃহস্পতির সঙ্গে লগ্নপতির সঙ্গে যুক্ত অবস্থায় ষষ্ঠ স্থানে বসে রয়েছে, অর্থাৎ বর্তমান সময় শারীরিক জায়গাটা একটা প্রবলেমেটিক জায়গা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং জন্ম তারিখ হচ্ছে 29, অর্থাৎ যার যোগফল করলে পাওয়া যায় হচ্ছে মোটামুটি ভাবে 11, তাকে যদি আমরা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসি তা পাওয়া যায় 2, অর্থাৎ আপনি যথেষ্ট ইমোশনাল মানুষ, এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ইমোশনটাকে আপনাকে এমন ভাবে কেউ ব্যবহার করে ফেলে যে ইমোশনের জন্য আপনাকে অনেক কিছু কিন্তু জীবনে হারাতে হয়, এবং যার জন্য অনেকটা করবেন সেক্ষেত্রেও কিন্তু এখানে সেই জায়গাটা কিন্তু সঠিকভাবে পাওয়ার জায়গাটা প্রবলেম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এখানে শুক্র নিচস্থ অবস্থায় বসে রয়েছে, এবং এখানে অষ্টমপতি সপ্তমস্থ, অর্থাৎ বৈবাহিক ক্ষেত্র এই জায়গাটাকে একটা প্রবলেম কিন্তু আপনার এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে যে দেখতে পাওয়া যাচ্ছে নবম স্থানটাও কিন্তু বেশ পীড়িত অবস্থায় বসে রয়েছে, এবং এই নবম পতি এবং এখানে বুধ রাহু যুক্ত অবস্থায় বসে রয়েছে, এবং শনি কিন্তু এখানে বসে রয়েছে একাদশস্থ অবস্থায়। একাদশপতি একাদশে থেকে সে কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনার বিশেষ পঞ্চম ভাবকে এবং লগ্ন ভাবকে, অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে সবসময় সহজে সেটা অতিক্রান্ত হয় না, এবং ব্যক্তিগত জীবনটা যথেষ্ট টাল মাটালের মধ্যে দিয়ে চলে, এবং ব্যক্তিগত জীবনে যতই চেষ্টা করুন না কেন সঠিক পর্যায়ক্রমিক জায়গাটা সবসময় এস্টাবলিশড হয় না, আপনার বিশেষভাবে যতটা সম্মান পাওয়ার কথা সেই জায়গাটা কিন্তু আসে না, এবং ব্যক্তিগত জীবনটা যথেষ্ট ডিস্টার্বিং পিরিয়ডের মধ্যে দিয়ে চলছে, এবং শরীরটাও কিন্তু বেশ এক দেড় বছর ধরে যথেষ্ট প্রবলেমের মধ্যে দিয়ে চলছে। আর কি জানতে চান বলুন? হ্যাঁ, একদম, মানে ভীষণই প্রবলেমের মধ্যে দিয়ে চলছে। আমি জানতে চাই এখান দিয়ে কবে বেরোতে পারবো, এবং কোনো কর্মের সঙ্গে আমি নিজে যুক্ত হতে পারবো কিনা। দেখুন, আপনার এখানে বিশেষ যে সমস্যাটা সেটা একটা শারীরিক ক্ষেত্র, এবং তার সঙ্গে সঙ্গে মানসিক জায়গাটা একটা ডিস্টারবেন্সের জায়গাটা ফেস করছেন লাস্ট 1 বছরের বেশি সময় ধরে, এবং তার সঙ্গে আপনার ব্যক্তিগত জীবন অর্থাৎ বিবাহ ক্ষেত্র জায়গাটা একটা প্রবলেমের মধ্যে রয়েছে। আপনার বিবাহ হয়ে গিয়েছে তো? না, হয়নি এখনো। এই যে বিবাহের জায়গাটাই এই জায়গাটা একটা ডিস্টার্বিং, মানে এই বিবাহের ক্ষেত্রে সম্পর্কটা ম্যাচিওর হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম কিন্তু এখানে ফেস করতে দেখা যাচ্ছে। এই যে বর্তমান সময়টা যেটা আপনি চাইছেন সেটা কিন্তু গ্র্যাব করতে পারছেন না, এবং আপনার ক্ষেত্রে আপনি যদি কোনো আপনার যেহেতু এখানে সপ্তমের পাওয়ারটা যথেষ্ট পরিমাণে একটু নেগলিজেবল অবস্থা বসে রয়েছে, এবং শুক্র যেহেতু নিচস্থ, ফলে ব্যক্তিগত জীবনটা কিন্তু যথেষ্ট ডিস্টার্বিং রয়েছে। সুতরাং এই জায়গাটাকে একটু রেকটিফিকেশনের দরকার রয়েছে, এবং আপনার ক্ষেত্রে চাকরি আপনি জয়েন করতে পারেন, এবং সেই চাকরিটা অবশ্যই কোনো সার্ভিস ওরিয়েন্টেড এরিয়াতে, অর্থাৎ যেখানে সেবা প্রদান করা যায় এরকম জায়গা সেক্টরে যদি আপনি জয়েন করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু জায়গাটা রয়েছে। এবং আপনি কি লাস্ট বছর দেড়েকের মধ্যে কোথাও জয়েন করেননি? না, কোনো জায়গায় জয়েন করিনি দাদা। ইন্টারভিউ ফেস করেছেন, কিন্তু সেই ইন্টারভিউটা ঠিকমতো করে গ্র্যাব করে তাকে পাস আউট করে উঠতে পারছেন, এরকম প্রবলেম ফেস করেছেন তো? হ্যাঁ, একদম একদম। এবং যখন ইন্টারভিউ দিতে যান তখন কিন্তু বারবার ধরে এই মানে ইন্টারভিউ যখন দেন তখন সেই সময় আপনার কনফিডেন্স লেভেলটা লো হয়ে যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার মানে চাকরিটা ঠিক লাগলেও সেখান থেকে স্যালারি স্কেলটা সেই জায়গাটাকে আপনার অ্যাডজাস্টেবল মনে হয়নি, যার ফলে অনেক সময় অনেক জায়গায় দু একটা জায়গাতে যেটা হয়তো জয়েন করতে পারতেন সেটা করেননি, এরকম না? না না, মানে কোনো জায়গা থেকে সেই সুযোগটা আসছে না আর কি। দেখুন, এই যে জায়গাটা যেটা স্পেসিফিক করে বলতে চাইলাম যে আপনার ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু স্পেসিফিকেশন হওয়ার জায়গা রয়েছে, এবং এই স্পেসিফিকেশনটা হওয়ার জায়গা কিন্তু 2024 সালের নভেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত 2025-এর দূর একটা কানেকশন আসার জায়গা ছিল, কিন্তু সেই না আসার কারণটা কোথায়? তার না আসার মূল কারণটা এখানে যেটা পাওয়া যাচ্ছে, সেখানে যেটা হচ্ছে এখানে যে কর্মকারক গ্রহ, এই কর্মকারক গ্রহ আপনাকে কিন্তু এখানে ডিস্টার্বিং করছে। এবং তার সঙ্গে আমি যে আমার আলোচনায় যশমণি সবসময় বলার চেষ্টা করি যে আমাদের কেরিয়ারকে আলটিমেটলি বুস্ট আপ করতে পারে বা তার আলটিমেট আনসার দেয় ডিটেইন চার্ট,
এবং আপনার যে দশম স্থান, এই দশম স্থানটা যথেষ্ট পীড়িত অবস্থায় বসে রয়েছে এবং সেখানে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আপনার একটা সমস্যা কিছু কিছু ক্ষেত্রে হয়, যে কোথায় করব, কোথায় কতটা এগোবো, এরকম ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা প্রবলেম রয়েছে। অর্থাৎ এই যে মঙ্গল, বুধ এবং রাহুর যে সংযোগ এবং সেটা দশম স্থানে, এই জায়গাটাকে একটু প্রবলেম তৈরি করছে। তবে বাড়ি থেকে যদি আপনার শহর থেকে যদি একটু দূরবর্তী স্থানে আপনি যদি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু 2025 সালে আপনার চাকরি পাওয়ার চান্স থাকছে অগাস্ট মাসের পর থেকে, এবং সেটা 2026 সালের জুন মাস পর্যন্ত চলবে। তারপর কিন্তু আবার সে একটা নেগলিজেবল অবস্থায় এসে পড়তে হবে। কিন্তু তার জন্য এই যে বুধ রাহুর যে জায়গাটা রয়েছে, এই জায়গাটাকে একটু রেকটিফাই করার দরকার রয়েছে। এবং চতুর্থস্থ কেতু, এবং এটা যা কিন্তু আপনি যখন বাড়ি থেকে বাইরে থাকেন তখন যথেষ্ট মানসিকভাবে স্ট্রং থাকেন, তাই না? একদম একদম। যখন বাড়িতে আসেন তখনই আপনার মধ্যে মানসিক চাপ আরো বেশি পরিমাণে বৃদ্ধি পায়। এই যে জায়গাটা, এই কেতুর যে জায়গাটা এবং তার সঙ্গে বুধ এবং রাহুর যে সংযোগটা, এই জায়গাটা ভালো কারোর সঙ্গে কথা বলে এই জায়গাটাকে রেকটিফাই করুন। তাহলে দেখবেন অগাস্ট মাসের পর থেকে আপনার যে চাকরির জায়গাটা তৈরি হয়েছে সেটাকে আপনি গ্র্যাবও করতে পারবেন এবং সেখান থেকে এগিয়েও যেতে পারবেন। এবং আপনি একটা কথা জিজ্ঞাসা করব? বলুন। হ্যাঁ, বলছি আমি না অ্যাস্ট্রোলজিটা শিখতে চাই, সেটা কি শিখলে আমি কোনোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো? দেখুন, এই প্রশ্ন আপনি বোধহয় আমাকে আগেও করেছেন, আগেও যখন আমি করছি আপনাকে এটা জানার জন্য। দেখুন, এর আগে আমরা যদি 2 থেকে 3 মাস একটু আগে পিছিয়ে যাই, তাহলেও এই একই প্রশ্ন আপনি করেছিলেন এবং সেটাকে আপনি চেক করে নিতে পারেন। সেখানেও সেই সময়ও আমার যা উত্তর ছিল, আপনি খুব সুন্দরভাবে অ্যাস্ট্রোলজিটাকে ইউজ করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে শিখতে পারবেন, কিন্তু প্রফেশনালি এক্সিকিউট করে তাকে আর্নিং এর জায়গাটাকে ক্রিয়েট করার জায়গাটা, সেই জায়গাটা কিন্তু কখনো করতে পারবেন না, এবং বা আপনার ক্ষেত্রে যতটা স্যাটিসফাইড আপনি কখনো হবেন না। অর্থাৎ আপনার ক্ষেত্রে এডুকেশন এরিয়াটা যথেষ্ট স্ট্রং, কিন্তু তাকে প্রফেশনে কনভার্সন করা, সেই জায়গাটা ক্ষেত্রে সমস্যা রয়েছে। শুধুমাত্র অ্যাস্ট্রোলজি ক্ষেত্রেই নয়, আপনি অন্য যে কোনো ক্ষেত্রে সেক্টরে যুক্ত হবেন না কেন, সেই সেক্টরে শাইন করার ক্ষেত্রে মূল যে জায়গাটাকে প্রবলেম, সেই জায়গাটাকে আইডেন্টিক্যালি আপনাকে পরিষ্কার করে বললাম। এই জায়গাটাকে ভালো করে শুনুন, আবার ফেসবুক ইউটিউবে যান, গিয়ে ভালো করে সার্চ করে শুনুন যে জায়গাটাকে বলা হলো, সেই জায়গাটাকে রেকটিফাই করুন। তাহলে দেখবেন আপনি সার্ভিস ওরিয়েন্টেড, সেবা সংক্রান্ত জায়গাতে যদি কোনো জায়গায় যুক্ত হতে পারেন, তাহলে সেক্ষেত্রে বিশেষ করে টিচিং প্রফেশন এবং তার সঙ্গে যে নার্সিং প্রফেশন, এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রফেশনে যদি যুক্ত হতে পারেন, সেক্ষেত্রে আপনার অনেক এলিজিবিলিটি তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, এই যে জায়গাটা, এর জন্য বলবো যাদের ক্ষেত্রে ইন্টারভিউ ক্ষেত্রে প্রবলেম হচ্ছে তাদের ক্ষেত্রে বলবো, এবং চাকরির ক্ষেত্রে যাদের এই ইমপ্রোভাইজেশনের ক্ষেত্রে প্রবলেম, এই শিবরাত্রির মহাযোগটাকে ব্যবহার করুন, ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটা রেকটিফাই করুন। এবং তার সঙ্গে তাদের জন্য বলবো স্পেশাল উপাচার, 100 গ্রাম ধান নেবেন এবং 8টা বেলপাতা নেবেন, এটা সকলের জন্য। এটা হচ্ছে ইউনিভার্সাল, এটাকে যদি করা যায় তাহলে আপনার জব এবং ইন্টারভিউ লেভেলের জায়গাটা অনেকটা ক্রিয়েশন হবে এবং আপনার প্রোগ্রেসিভ জায়গাটা আপনি সেখান থেকে দেখতে পাবেন। 100 গ্রাম ধান নেবেন এবং তার সঙ্গে 8টা বেলপাতা নেবেন, এবং এই 8টা বেলপাতার সঙ্গে প্রতিবার সেটাকে আগে ভালো করে ধুয়ে নেবেন, এবং যে চকচকে দিকটা রয়েছে অল্প করে ধান এবং তার সঙ্গে বেলপাতাটাকে অর্পণ করবেন। এইভাবে 8 বার 7 বার অর্পণ করবেন এবং লাস্ট বার যতটুকু ধান পড়ে থাকবে সেটাই বেলপাতা সমেত অর্পণ করে দেবেন। এটা করুন এবং তার সঙ্গে আপনার ইষ্টকে, আপনি আপনার মনের যে প্রার্থনা মহাদেবকে জানাতে থাকুন। তাহলেই দেখবেন আপনার যে প্রবলেম, সেই প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। হ্যালো, দেখুন, আমাদের যে অ্যাকচুয়ালি যে কোনো ধরনের প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য আমাদের নিজেদের একটা কিন্তু এক্সিকিউশন থাকে, এবং আজকের যে ছকটা, এই ছকটা কিন্তু আমি আরো ডিটেইলে আমি বললাম তার কারণ, এবং উনি আগেও কল করেছিলেন, কিন্তু উনি যে পাচ্ছেন না এবং সেই যে বারবার ধরে যে আটকে যাচ্ছেন, এই জায়গাটাকে আমি ইগনোর করতে পারতাম, কিন্তু দর্শকের কাছে আমার এটা পরিষ্কার করা দরকার যে একটা ছককে আপনি যতবারই দেবেন না কেন, যিনি সঠিক জানেন, যিনি অ্যাস্ট্রোলজিটাকে নিয়ে আলোচনা করেন, তাকে আপনি যতবারই বলবেন ঠিক ততবারই সেম আনসারই আসবে, এবং তীর্থপ্রদ থেকে যতবারই বলা হবে সে একই জায়গা আসবে। সেই কারণের জন্য ওনার যে এক্সিকিউশনটা হতে পারে, সেই জায়গাটাকে দেখানোর চেষ্টা কিন্তু আজকের আলোচনায় করলাম। এখানে ফোনটাকে আমি সহজেই কাটতে পারতাম, কিন্তু তা নয়। তার কারণ আপনাদের এক্সিকিউশনটা জানা দরকার, যে একটা চার্টকে যে অ্যাঙ্গেলেই দেখা হোক না কেন, অনেক অ্যাঙ্গেলে দেখা যায়, সেই অ্যাঙ্গেলটাকে সঠিক পর্যায়ক্রমিক আপনাদের কাছে তুলে
তুলে ধরা দরকার এবং তার আনসারটা আপনি 2023-এও যা করবেন 2028-এও যখন প্রশ্ন করবেন একই উত্তর পাবে, শুধু জীবনের পর্যায়ক্রমিক ভাবে মিলিয়ে নেবেন যে ঘটনাগুলো ঘটে গেল তীর্থব্রত বলেছিল, কিন্তু এই জায়গাটাকে প্রতিভাত হওয়ার দরকার ছিল, সেই কারণ জন্য চার্টটাকে অ্যানালাইজ করার দরকার ছিল। আশা করি আমার যারা দর্শক রয়েছেন তারা জায়গাটা বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন। আমরা আমাদের দ্বিতীয় বন্ধুকে নিয়ে আমাদের আলোচনায় কিন্তু এগিয়ে যাব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি, আমার ছেলের জন্য জানবো। ছেলের নাম? ছেলের নাম হচ্ছে উৎপল মুখার্জি। 1974 সাল 25শে জুলাই রাত 10:50। জন্মস্থান? জন্মস্থান মেদিনীপুর। আপনি যে এত সুন্দর করে বললেন ধরে ধরে, যেটা কিন্তু আমার বেশিরভাগ দর্শকের ক্ষেত্রেই সমস্যা হয়, তাদেরকে তারা ফোনটা পাওয়ার পরেই প্রথমে অনেকদিন ধর পাওয়ার পরেই তারা অনেকটা এক্সাইটেড হয়ে যান। আপনি যে ধরে ধরে বললেন এর থেকে বোঝা যায় মানে আপনার মধ্যে যথেষ্ট স্থিরতা রয়েছে এবং আপনি একটা অনুষ্ঠানকে ঠিক অনেক দিন ধরে ফলো আপ করার পর কিন্তু ফোনটা করছেন, তাই তো? হ্যাঁ, না আমি আজকেই ফোনটা পেলাম আর কি। আজকে ফোনটা পেলেন, কিন্তু অনুষ্ঠানটা দেখছেন তো অনেকদিন ধরেই। হ্যাঁ, অনুষ্ঠান ধরে দেখছেন এবং সেখান থেকে অনুষ্ঠানটা দেখে আপনার কোন কোন জায়গা ধরে বারবার ধরে বলা হয় যে যে জায়গাটা দেখলে আপনাদেরকে সঠিক পর্যায়ক্রমিক জায়গাটাকে আপনাদের অ্যানালাইসিসটা তুলে দেওয়া সম্ভব, সেই জায়গাটাকে আপনি ধরে ধরে বললেন, যেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেও আগের দিনের অনুষ্ঠানেও দেখবেন যে একজনের ক্ষেত্রে সে কিন্তু সময়টাই সঠিকভাবে বলে উঠতে পারছিল না, কিন্তু আপনি যে ধরে ধরে বললেন মা, এই জায়গাটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, তার কারণ এর উপরেই একটা অ্যানালিসিস কিন্তু দাঁড়িয়ে থাকে, যেটা আমি আবার বারবার ধরে বলি। দেখুন এখানে যেটা পাওয়া যাচ্ছে যে উৎপল বাবুর ক্ষেত্রে যতটা পরিমাণ চেষ্টা করেন সেই অনুযায়ী নিজের প্ল্যানিং পরিকল্পনা অনুযায়ী সবকিছু কাজ কিন্তু এক্সিকিউট করার ক্ষেত্রে ওনার একটা সমস্যা কিন্তু ফেস করতে হয় এবং এখানে যা পাওয়া যাচ্ছে ওনার যে বিশেষ করে কেরিয়ার ওরিয়েন্টেশন জায়গা এবং শারীরিক জায়গাটা বর্তমান সময়ে কিন্তু একটু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে এবং শারীরিক ক্ষেত্রটা যেভাবে থাকা উচিত সেই জায়গাটা কিন্তু একটু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে এবং বর্তমান সময়ে কিন্তু আবারও সেই মীন লগ্ন এখানে পাওয়া যাচ্ছে এবং মীন লগ্ন এবং তার সঙ্গে তুলা রাশি এবং রাশির পঞ্চম স্থান দিয়ে এখন শনি পাস করছে বৃহস্পতি লগ্নপতির উপর দিয়ে, অর্থাৎ বর্তমান সময়ে হ্যালো কিন্তু মা এখানে যা পাওয়া যাচ্ছে আপনি যে তারিখ সময়টা বলেছেন 25/7/1994 10:50 1974 25th জুলাই 1974 10:50 PM মেদিনীপুর জন্মস্থান। তো এখানে যা পাওয়া যাচ্ছে ওনার রাশি পাওয়া যাচ্ছে তুলা রাশি এবং তার সঙ্গে এখানে পাওয়া যাচ্ছে যেটা সেটা হচ্ছে মীন লগ্ন এবং বর্তমান সময়ে মা দেখুন আবারও আমি 3বার রিপিট করে ফেললাম 25শে জুলাই 1974। আপনার যদি আগে থেকে জেনে কোনো রকম এইটা জানা থাকে তাহলে এটাকে রেকটিফাই করে নিন, তাহলে দেখবেন যেটা সঠিক পর্যায়ক্রমে বর্তমান সময়। হ্যাঁ লিখে নিন। ওনার যা পাওয়া যাচ্ছে তাতে এখানে মীন লগ্ন এবং তুলা রাশি, চিত্রা নক্ষত্রে জন্ম, চিত্রা নক্ষত্র। তাহলে এটা যদি ভুল হতো তাহলে তো যেটা টাইমিংটাই ভুল হতো, তার মানে টাইম আপনি যেটা জানেন সেটা সঠিক নয়, তার মানে এখানে এটা গন্ডগোল হতো না। তাহলে এই যে জায়গাটা তার মানে আপনি ঠিক জানতেন না, এটাকে রেকটিফাই করে নিন এবং বর্তমান সময় শারীরিক জায়গাটা প্রবলেম ফেস করছে তো, তাহলে কি এটা মিলতো? যদি লগ্ন ভুল হতো, রাশি ভুল হতো, 6th লর্ড 7th লর্ড 8th লর্ড যদি গন্ডগোল হতো তাহলে কি এই যে শারীরিক জায়গাটা যেটা আপনার মূল প্রশ্ন কেরিয়ার এবং শারীরিক সেটা কি ঠিক হতো? আপনি আর যে প্রবলেমটা ফেস করছেন সেটাকে আগে বলুন, সেটা কি মিলছে? সুতরাং আপনার প্রশ্নটা এই সংক্রান্তই। তাহলে যদি এটা গন্ডগোল হতো, মেষ লগ্ন হতো, তাহলে এটা আজকে হতো না। সুতরাং এই যে জায়গাটা অনুধাবন করার চেষ্টা করুন, সেই জন্য সঠিক জায়গায় পৌঁছান, সঠিক জায়গায় সঠিক অ্যানালিসিসটা প্রয়োজন এবং আপনার যে প্রশ্ন যে শারীরিক জায়গাটা বর্তমান সময়ে প্রবলেম ফেস করছে সেই জায়গাটাও কতদিনে রেকটিফাই করে উঠবে এবং তার সঙ্গে ক্যারিয়ারটা যেভাবে চাইছে সেই জায়গাটা সেই মতো করে গড়ে উঠতে পারছে না, তাই তো? হ্যালো, দেখুন আপনি কি প্রশ্নটা আমায় করেছিলেন? করেননি তো? ইভেন্চুয়ালি আপনি আমাকে এখানে বললেন যে লগ্ন মিলছে না, সেখানে দাঁড়িয়ে আমি আপনাকে কনফিডেন্টলি বললাম যে
এখানে লগ্নটা এটা হবে এবং প্রবলেমটা এটা ফেস করছেন, অর্থাৎ লগ্নটা ওটা হলে তবেই এই প্রবলেমটা হবে। এটা মেষ লগ্ন হলে ব্যক্তিগত জীবনে প্রবলেম আসতো। ঠিক আছে, এবার এখান থেকে ওয়ে আউটের জায়গা কি? এই ওয়েটা আউটের ক্ষেত্রে ওনাকে অগাস্ট মাস পর্যন্ত এই প্রবলেমটা ফেস করতে হবে, কিন্তু এখানে কিছু জায়গা রয়েছে এই অগাস্ট মাসের পরেও কিন্তু প্রবলেমটা, বিশেষ করে শারীরিক জায়গাটা কিন্তু আরেকটু ভালো কারোর সঙ্গে মেডিকেশন করার দরকার রয়েছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে উনি যেটা চাইছেন সেটা হওয়ার ক্ষেত্রে বারবার ধরে ওনার যে সাবঅর্ডিনেট থাকবে এবং ওনার সঙ্গে যার বাজে মধ্যেই বিভিন্ন কাজের ক্ষেত্রে যাদের সঙ্গে কাজ করে সেই সময় টাসেল তৈরি হবে, এবং সেটার জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই যে রাহুর একটা প্রতিকারের প্রয়োজন রয়েছে এবং দশম স্থানটা পাওয়ারফুল করার দরকার রয়েছে, এবং লগ্ন যথেষ্ট পীড়িত বর্তমান সময়ে। এই জায়গাটাকে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে রেকটিফাই করুন, তাহলে দেখবেন ভালো থাকবেন। এবং যারা বারবার ধরে এরকম রোগ ভোগের মধ্যে থাকছেন তাদের ক্ষেত্রে বলবো এই শিবরাত্রির মহাযোগে 100 গ্রাম মাসকলাই নেবেন এবং ঠিক একই এবং 8টা বেলপাতা নেবেন এবং সেই বেলপাতা সহযোগে মাসকলাই দিয়ে মহাদেবকে জলাভিষেক করবেন এবং তারপর আবার জলাভিষেক করে তাকে পরিষ্কার করে তাকে আপনার নিজের মনের প্রার্থনা জানাবেন। অর্থাৎ তাতে দেখবেন আপনাদের শারীরিক ক্ষেত্রটা অনেক ভালো হবে এবং প্রপারলি মেডিকেশন করবেন। এবং এখানে বলবো যে উৎপল বাবুর ক্ষেত্রে আগামী 2025-এর অগাস্ট মাসের পর থেকে 2026-এর ডিসেম্বর মাস, এই টাইমটা কিন্তু যথেষ্ট ক্রুশাল। তার কারণ এখানে কিন্তু শনি রাজ্যে আবার ট্রানজিট হবে। এই সময়টা কিন্তু যথেষ্ট ওনাকে কিন্তু ব্যক্তিগত জীবন, প্রফেশনাল ক্ষেত্র এবং বিশেষ করে ফাইন্যান্সিয়াল জায়গাতে ডিস্টারবেন্সের ক্ষেত্রে জায়গাটা হবে এবং যা আর্ন করবে সেটাকে সেভিংস করার ক্ষেত্রে, কনভার্ট করার ক্ষেত্রে সমস্যা ফেস করবেন। আশা করি বুঝতে পেরেছেন মা। এবং এই জায়গাটাকে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে অগাস্ট মাসের আগেই এটাকে রেকটিফাই করুন, তাহলেই দেখবেন অনেকটা ভালো রেজাল্ট পাবেন। তা নাহলে অগাস্ট মাসের পরের সময়টা কিন্তু আরেকটু প্রবলেমের মধ্যে আসতে চলেছে। ভালো থাকুন, এগিয়ে চলুন। দেখুন, সৌভাগ্য দর্পণে যেটা সবসময় কথা, যে আপনাদেরকে সঠিক পর্যায়ে এবং সঠিকভাবে নিরীক্ষণভাবে অনুযায়ী এগিয়ে নিয়ে যাওয়া, এবং সঠিক পর্যায়ে আপনি যখন এগিয়ে যাবেন তখনই আপনার এক্সিকিউশনকে, আপনি আপনার গোলটাকে ঠিক মতো করে সেট করে এগোতে পারবেন। সেটা আমরা প্রত্যেককে আমাদেরকে একটা যেমন প্রপার অ্যানালিসিস এবং তার সঙ্গে সঠিক যখন পর্যায়ক্রমিকতা সেটাকে যখন আমরা এক্সিকিউট করতে পারি তাহলে কিন্তু তার মাধ্যমে সফলতা আসে। এবং একটা চার্টের সঠিক সম্ভাবনা এবং সঠিক তার যে ইন্ডিকেশনগুলো তাকে যদি আমরা অ্যানালিটিক্যালি যে ধরতে পারি তাহলে কিন্তু তার কিন্তু সঠিকভাবে সেখান থেকে আমরা কিন্তু বলতে পারি। এবং তার দেখলেন তার জ্বলন্ত প্রমাণও আজকে কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল। দেখুন, যাদের থেকে এই অর্থনৈতিক ক্ষেত্রে এই যে উপাচারগুলো বলা হয়, এই উপাচারগুলো আমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা এক্সিকিউট করে, কিন্তু এটাই আলটিমেটাম নয়। আর আমাদের যদি সঠিক স্থায়ী প্রতিকার হতে হয় তার জন্য আমাদের প্রতিকার প্রতিবিধান তো করতেই হবে। তার সঙ্গে আমাদের কর্ষণ ভূমিটাকে যাতে আমরা তৈরি করতে পারি তার জন্যই কিন্তু এই উপাচারগুলো, যে উপাচার আপনাকে এক্সিকিউট করতে সাহায্য করবে কিন্তু আলটিমেট কনভার্সন দেবে কে, তা কিন্তু স্থায়ী প্রতিকার। এবং তার জন্য এই উপাচারের ক্ষেত্রে যারা অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা ভোগ করছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই সন্ধ্যাবেলা, অর্থাৎ এই যে শিবরাত্রির দিন 9:30 পর থেকে 12:30 এই সময়ের মধ্যে বাদাম তেলে প্রদীপ অর্পণ করবেন মহাদেবকে, তাহলে দেখবেন আপনার জীবনে যে সমস্যাগুলো সেই যে অর্থনৈতিক ক্ষেত্রে সেই জায়গাগুলোকে এক্সিকিউটলি আপনি বেরিয়ে আসতে পারছেন। এবং এখানে যারা বিশেষ করে বৈবাহিক সূত্রে ক্ষেত্রে প্রবলেম, অথবা বিয়েটাই এক্সিকিউট হচ্ছে না, বিয়ে হওয়ার পর প্রবলেম আর বিয়ে এক্সিকিউট না হওয়া দুটো কিন্তু আলাদা বিষয়। সুতরাং এই যাদের ক্ষেত্রে বিবাহ কনভার্সন হচ্ছে না এবং রিলেশনশিপ ক্ষেত্রে ইস্যু হচ্ছে তাদের ক্ষেত্রে বলবো এই দিন অর্থাৎ শিবরাত্রির দিন 9:30 পর থেকে 1:26 মধ্যে একটা ভালো পরিষ্কার নারকেল নেবেন, তার মধ্যে লাল সুতাকে বাঁধবেন এবং সেটাকে বেঁধে সেটাকে আপনাদের শিবলিঙ্গের পাশে রাখবেন এবং বাঁ পাশে রাখবেন এবং তার মধ্যে অল্প অল্প পরিমাণে সিঁদুর দান করবেন। এটা প্রতিদিন করবেন এবং আপনার মনের প্রার্থনাটা জানাবেন। দেখুন না 6টা মাস করে আপনার ক্ষেত্রে যে প্রবলেম সেই প্রবলেমটা এক্সিকিউটলি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন কিনা, এবং সৌভাগ্য দর্পণের যে কথা গোল অফ ডেস্টিনেশন সেই পথে আপনার যে কাঙ্ক্ষিত পথ সেই পথে আপনি এগিয়ে যেতে পারছেন কিনা। আজকের সময়তে একদম করা নাড়ছে মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, এগিয়ে চলুন এবং সবসময় নিজেকে এক্সিকিউটলি সেটাকে সঠিক পথে, সঠিকভাবে, সঠিক পর্যায়ক্রমিক থেকে বুঝে নেওয়ার চেষ্টা করুন এবং সঠিক পথে এগিয়ে চলুন, তবেই তো আপনার যে গোল অফ ডেস্টিনেশন সেই জায়গায় পৌঁছাতে পারবেন। মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম।